এ বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। বাংলা ভাষার অন্যতম সেরা কবি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা ছেড়ে অন্য ভাষা চর্চা করতে গিয়ে বাংলা ভাষার যে ধনরাজি, যে সম্পদ, তার কথা ভুলেছিলেন, সেই আক্ষেপ প্রকাশ করেছিলেন তার এই কবিতায়। ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বর্ণমালার সাথে গ্রিন পাওয়ার হোয়াইট নিবেদিত এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি আছেন দুজন। আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের মধ্যে আছেন সুদীপা বড়ুয়া, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ। এরপর আছেন তারেক মঞ্জুর, শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা অতিথিদের সঙ্গে পরিচিত হলাম, এবার প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হব। আমি মোহাম্মদ নাইমুদ্দিন নাভিদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। আমি মুনেম শাহরিয়ার ইসলাম সামন্ত ফ্রম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। আমি সামিয়া মেহনাজ মালিহা, এসওএস হারমান মেইনার কলেজ। আমি রন্তু মণ্ডল, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। আমরা আমাদের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হলাম। এই পর্বের তিনজন বন্ধু যাবে পরের পর্বে, একজন আমাদের সঙ্গে থাকবে। আমরা তোমাদেরকে আমাদের প্রতিযোগিতার নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। তোমরা প্রস্তুত তো? আমরা এই পর্বে শুরু করছি। ধাঁধার প্রশ্ন। সবার জন্য প্রশ্ন থাকবে একটি করে, প্রত্যেকের জন্য প্রশ্নে 5 নম্বর। সঠিক উত্তর দিলে 5 নম্বর, ভুল দিলে কোনো নম্বর কাটা যাবে না। কিন্তু প্রশ্নের উত্তর দিতে না পারলে বা না চাইলে পরবর্তী প্রতিযোগী সে সুযোগ নিতে পারবে। সে যদি সঠিক উত্তর দেয় তাহলে সে পাবে 5 নম্বর, কিন্তু ভুল উত্তর দিলে নম্বর কাটা যাবে। তা আমরা শুরু করছি। আমাদের প্রথম ধাঁধা এবং প্রথম প্রশ্ন হচ্ছে, জলেতে জন্ম যার জলেই সর্বনাশ। আমাদের প্রথম প্রতিযোগী নাভিদের কাছে। জলেতে জন্ম যার জলেই সর্বনাশ, এটি একটি বাংলা ধাঁধা। একটু চিন্তা করে দেখো তুমি, আমার মনে হয় পারবে উত্তর দিতে। এটি কঠিন নয়। জন্ম তার জলে, সর্বনাশও তার জলে, অর্থাৎ পানিতে। কাগজ। উত্তরটি আমরা নিতে পারছি না, আমাদের সময়ের স্বল্পতার কারণে আর সময় দিতে পারছি না। কিন্তু এই প্রশ্নটি পরবর্তী প্রতিযোগী মুনেম যদি নিতে চায় তাহলে নিতে পারে। তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে চাও? জি না, আমি প্রশ্নটা নিচ্ছি না। তুমি এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নও তো আমি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, কিন্তু তোমার জন্য তোমার নির্ধারিত প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর হচ্ছিল লবণ। লবণ পানি থেকেই জন্ম নেয়, সমুদ্রের পানি থেকে লবণ হয় তোমরা জানো, কিন্তু আবার পানি দিলেই গলে যায়। তার মানে জলেতে জন্ম এবং জলেই তার সর্বনাশ। তোমার জন্য যে নির্ধারিত প্রশ্ন, সেখানে আমরা এবার যাব। তোমার নির্ধারিত প্রশ্নে বলা হচ্ছে যে এক মায়ের 2 ছেলে, কিন্তু কেউ কাউকে দেখে না। এক মায়ের 2 সন্তান, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। একটু ভেবে দেখো, কোন একটা বিশেষ কিছুকে। চোখ। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে, কারণ আমরা জানি যে চোখ একজন আরেকজনকে কিন্তু দেখতে পায় না। তো আমরা এর পরবর্তী প্রতিযোগীর কাছে যাচ্ছি। আমরা সামিয়ার কাছে যাচ্ছি। সামিয়ার জন্য প্রশ্ন হচ্ছে, আছাড় দিলে ভাঙে না, টিপ দিলে সয় না। তুমি ভেবে দেখো, ভেবে বলো এমন কি বস্তু বা এমন কি জিনিস যা আছাড় দিলে ভাঙে না, আবার টিপ দিলেও সয় না। আমার মনে হয় সামিয়া এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। আমরা পরবর্তী প্রতিযোগী রন্টুর কাছে যাচ্ছি। রন্টু, তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী? হ্যাঁ, আগ্রহী। আচ্ছা, তুমি উত্তর দাও। এটা কি ভাত? হ্যাঁ, সঠিক হয়েছে। রন্টু আসলে সঠিকভাবে এই প্রশ্নটির উত্তর দিয়েছে। ভাত আছাড় দিলে ভাঙে না, আবার টিপ দিলে সয় না। তুমি এর জন্য নম্বর পেয়েছো। তবে তোমার জন্য নির্ধারিত প্রশ্ন রয়েছে রন্টু। আমরা এবার তোমার জন্য সে নির্ধারিত প্রশ্নে যাব। কাটতে গেলে কাটতে হয় কি এমন জিনিস? কাটতে গেলে কাটতে হয়। পেঁয়াজ। সঠিক। পেঁয়াজ কাটতে গেলে পেঁয়াজের যে ঝাঁজ বের হয় তা আমাদের চোখে পানি আসে, সে কারণেই কাটতে গেলে কাটতে হয়। কাটা এবং কাদার একটা সম্পর্ক এখানে রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, কিন্তু তার আগেই আমাদের মাঝে অতিথিরা আছেন, সম্মানিত অতিথি, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে জানতে চাইব। আজকে আমাদের প্রথম অতিথি সুদীপা বড়ুয়া। আপনার কাছে আমরা আসলে জানতে চাচ্ছি যে আমাদের বাংলা ভাষার আমাদের শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ বিষয়ে আপনার পরামর্শ, আপনার ভাবনা। আচ্ছা, আমি প্রথমেই বলি, আমি যখনই ক্লাসে পড়াই আমার ছাত্রদেরকে সবসময় বলি যে কোনো ফর্মাল জায়গা, বিশেষ করে স্কুল কলেজগুলোতে শুদ্ধ উচ্চারণে বাংলা বলাটা কিন্তু খুব জরুরি। এখনই যদি আমরা শুদ্ধ উচ্চারণে বাংলাটা বলতে না পারি তাহলে কিন্তু আমরা পুরোটাই ভুল শিখব। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যখন 12 ক্লাসে উচ্চারণ পড়াই,
তখন যদি আমরা সঠিক উচ্চারণটা না জানি আমরা ভাঙতেই পারবো না। ধরো তোমরা বলো অনেক সময় বৃষ্টি, মিষ্টি, আমরা কিন্তু বানানটা ভুল উচ্চারণ করছি বলে উচ্চারণটা ঠিকমতো ভাঙতেই জানবো না তখন। এবং লেখাতেও ভুল হচ্ছে অনেক হ্যাঁ, সময়। অনেক সময় তালিবস্য জায়গায় দন্তেশ। হচ্ছে। এই কাজটা মানে তুমি যদি অতিক্রম করতে চাও অবশ্যই অনেক অনেক বেশি বই যেমন পড়তে হবে, নিজেদেরকে মুখে বলে চর্চাটাও কিন্তু খুব জরুরি। সুদীপা বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আমরা হাতে ফলাফল পেয়ে গেছি। আমরা এবার এই পর্বের ফলাফলটা জানিয়ে দিচ্ছি। রন্টু মণ্ডল পেয়েছে 10, সামিয়া মেহনাজ 0, মুনেম শাহরিয়ার পেয়েছে 5, নাইমুদ্দিন নাভিদ পেয়েছে 0। এবার আমরা শুরু করব ভাষার গল্প। ভাষার গল্প পর্বে মুক্ত প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন করা হবে, তোমরা প্রস্তুত থাকবে। যে জানবে বেল বাজাবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, এবং যদি কেউ ভুল উত্তর দাও তাহলে তার জন্য 10 নম্বর কাটা যাবে। আমাদের ভাষার গল্প পর্বের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? তোমরা বিদ্যাসাগরের নাম শুনেছ, কঠিন নয়, তোমরা ভাবো, চিন্তা করো। তোমরা কি কেউ উত্তর দিতে আগ্রহী? আমি উত্তর জানিয়ে দিচ্ছি, 19 বছর বয়সে। এই পর্বে আমরা কাউকে নাম্বার দিতে পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি আমাদের পরের পর্বে। আমাদের পরের পর্ব হচ্ছে শুনে বলা। 1964 সালে প্রকাশিত জহির রায়হান রচিত 1000 বছর ধরে উপন্যাসে চিত্রিত কাহিনী পল্লী বাংলার আঞ্চলিক একান্নবর্তী পারিবারিক জীবনের সংঘাতময় ইতিবৃত্ত। পরীর দিঘি গ্রামে এ পরিবারের প্রধান কর্তা ও প্রভাবশালী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মকবুল বুড়ো। এ বাড়িতে 8 ঘর লোকের বাস। পুরুষেরা মাঠে আর মেয়েরা বাড়িতে ব্যস্ত থাকে। সারা জীবন ধরে তাদের যে জীবনযুদ্ধ তার মূল বৈরী প্রাকৃতিক পরিবেশ, অনাবৃষ্টি আর অতিবৃষ্টি। অশিক্ষিত জনগণের রয়েছে কুসংস্কার। তাদের বিশ্বাস কলেরা, বসন্ত, যক্ষা ইত্যাদি রোগ দেবদেবীর কুদৃষ্টির ফল। জিনভূতে বিশ্বাস প্রবল। গ্রাম্য কোন্দল, পারিবারিক ঝগড়া বিবাদ থেকেও তারা বিরত নয়। এ সমাজে নারীসত্তা এবং প্রেম ভালোবাসা মূল্যহীন। নারী প্রতিবাদহীন, নিগৃহীত, নির্যাতিত, ভারবাহী জীব সদৃশ। উপন্যাসে চরিত্রগুলোর মধ্যমণি মন্তু এবং টুনি। টুনি মকবুলের তৃতীয় পক্ষের কিশোরী স্ত্রী। টুনি মন্তুর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আম্বিয়া এক অপ্রতিরোধ্য নারীর প্রতিকৃতি, যে মন্তুকে কাছে টেনে নেয়ার চেষ্টায় বদ্ধপরিকর। চরিত্রটি অতি বাস্তব ও প্রতিবাদ মুখর। তোমরা 1000 বছর ধরে উপন্যাস সম্পর্কে শুনলে, এখন নিশ্চয় উত্তর দিতে পারবে। প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন আছে। যদি কেউ উত্তর দিতে না পারো অথবা ভুল উত্তর দাও তাহলে এটি পাশের জনের কাছে চলে যাবে। সে যদি উত্তর দিতে পারে তাহলে তার ঝুলিতে যোগ হবে 10 নম্বর, আর ভুল উত্তর হলে কাটা যাবে। আমি প্রথমেই শুরু করছি নাভিদের কাছ থেকে। নাভিদের কাছে আমার প্রথম প্রশ্ন, জহির রায়হানের এই উপন্যাসটি 1000 বছর ধরে এটি কত সালে প্রকাশিত হয়? 1964। হ্যাঁ, নাভিদের উত্তর সঠিক হয়েছে, তার জন্য নাভিদের খাতায় 10 নম্বর যোগ হবে। আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, মকবুলের তৃতীয় পক্ষের স্ত্রীর নাম কি? এই প্রশ্নটি মুনেমের জন্য। ওনার নাম আম্বিয়া। না, উত্তর সঠিক হয়নি। আমি পরবর্তী প্রতিযোগী সামিয়া যদি এই প্রশ্নটি নিতে চায় তাহলে তাকে দিতে পারি। মকবুলের তৃতীয় পক্ষের স্ত্রীর নাম টুনি। সামিয়ার উত্তর সঠিক হয়েছে। সামিয়ার খাতায় আমরা এই প্রশ্নের জন্য 10 নম্বর যোগ করতে পারি। সামিয়া, এবার তোমার জন্য যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিয়ে তুমিও 10 নম্বর অতিরিক্ত তোমার খাতায় যোগ করে নিতে পারো। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, 1000 বছর ধরে উপন্যাসটি কে রচনা করেছে? জহির রায়হান। উত্তর সঠিক হয়েছে। আমরা সামিয়ার খাতায় এই প্রশ্নের জন্য 10 নম্বর যোগ করতে পারি। এবার যাব আমি আমাদের পরবর্তী প্রতিযোগী রন্টু মণ্ডলের কাছে। টুনি কাকে বিয়ে করার কথা ভেবেছিল? হ্যাঁ, সঠিক হয়েছে। আমরা রন্টুকেও তার সঠিক উত্তরের জন্য 10 নম্বর দিতে পারি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। তার আগে আমাদের অপর অতিথির সঙ্গে কথা বলবো, তারেক মঞ্জুর। আমাদের ভাষায় অনেক ধরনের শব্দের অনুষঙ্গ আছে,
জীবনের নানা ক্ষেত্রে নানা পর্যায়ে আমরা শব্দগুলোকে ব্যবহার করি, কিন্তু আমরা শব্দগুলোর কখনো সঠিক অর্থ জানি, কখনো জানি না, কিংবা শব্দের মধ্যেও নিজের মধ্যে অনেক বৈচিত্র্য রয়ে গেছে। এগুলো সম্পর্কে যদি একটু আমাদের বলেন। আসলে শব্দের মধ্যে তো অনুসন্ধানের একটা বড় ব্যাপার থেকেই যায়, যে আমাদের যারা শিক্ষার্থী এখন এরা কিন্তু অনেক মেধাবী, এদেরকে এখন চিন্তা করা দরকার বা এদেরকে এই অনুসন্ধানগুলো দেয়া দরকার যে একটা শব্দকে নিয়ে কি করে ভাবা যায়। যেমন চিলেকোঠা, চিলেকোঠা শব্দটা আমরা জানি যে দালানের উপরের যে ঘর, কিন্তু এর সঙ্গে কি চিলের কোনো সম্পর্ক আছে? চিল বসে বলে কি ওটার নাম চিলেকোঠা কিনা? মানে ব্যাপারটা কিন্তু আসলে কিছুই না, যে এক চিলতে কোঠা। তারপর ওরা বাগধারার মধ্যে পড়ছে যে সম্পর্ক নেই, তারপরে বলছে যে গড্ডলিকা প্রবাহ। এখন আমরা জানি যে অন্ধ অনুকরণ, এটার অর্থ স্রোতে গা ভাসিয়ে দেয়া, এরা পড়ছে ঠিকই, কিন্তু একটু যদি অনুসন্ধান করা হয় তাহলে শিক্ষকরাই হয়তো ওদেরকে ধরিয়ে দিতে পারেন যে এই গড্ডল অর্থ হলো ভেড়া। উজবুক শব্দটা একসময় বলা হতো যারা উজবেকিস্তান থেকে এসছে, যারা শরীরে বিশাল ছিল, শক্তিতে বিশাল, কিন্তু বুদ্ধিতে তারা কম। কিন্তু আমরা কি এখন উজবুক বলতে কি উজবেকিস্তানের লোককে বোঝাই কিনা? আমরা বোকাদেরকে বোঝাই। শব্দের নানা রকম অর্থান্তর ঘটে, অর্থের সংকোচন ঘটে, অর্থের সম্প্রসারণ ঘটে। এই বিষয়গুলো ওরা যদি একটু নজরে রাখে, ওরা যদি একটু পর্যবেক্ষণ করে, আমার ধারণা বাংলা ভাষার শক্তি আরও বেড়ে যাবে। তারেক মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য এবং প্রয়োজনীয় অনুষঙ্গ হচ্ছে নদী। আমরা আমাদের প্রতিটি পর্বেই একটি করে নদীর পরিচিতি রেখেছি। আজকে এই পর্বে তোমাদের জন্য রয়েছে সোমেশ্বরী নদীর কথা। সোমেশ্বরী বয়ে চলেছে নেত্রকোনা জেলার দুর্গাপুরে। এর নামকরণ নিয়ে একটি পুরাণ প্রচলিত। সোমেশ্বর পাঠক নামে এক সাধু পুরুষ দরিদ্র মানুষের ডাকে অত্যাচারী রাজা বৈশ্যকান্তকে পরাজিত করেন। তিনি সুসং নামে একটি সামন্ত রাজ্য প্রতিষ্ঠা করেন সুসং দুর্গাপুরে। তার নামেই এই নদীর নাম সোমেশ্বরী। স্থানীয় গারোরা অবশ্য এ নদীকে সিমসাং নামে ডাকেন। মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের নকরেক চূড়া থেকে নেত্রকোনার ভাটিতে নেমে এসেছে এই নদী। ভারতের রাঙাছড়া থেকে বাগমারা পার হয়ে সীমান্তের বাংলাদেশ অংশে নাম পেয়েছে সোমেশ্বরী। বিজয়পুর পার হয়ে নদী দুই ভাগে ভাগ হয়েছে। একটি শাখা দক্ষিণে কংসে মিলিত হয়, আর অন্য অংশটি পূর্ব দক্ষিণে প্রবাহিত। 50 কিলোমিটার দৈর্ঘ্য এই নদী প্রশস্ত হলেও গভীরতা কম। নদী তীরের প্রায় 2 লাখ মানুষের জীবন জীবিকার সঙ্গে গেঁথে আছে এই নদীর নাম। খরস্রোতা এই নদী দুপার ভেঙে যায় কখনো কখনো। পাহাড়ের গা বেয়ে ঢল নামলে এর চেহারা বদলে যায়, রুদ্ররূপ নেয় সে। এই নদীতে জেলে নৌকা মিলবে বিস্তর, আবার বার্কি নৌকায় কয়লা তোলার দৃশ্যও পাওয়া যাবে। এবার তোমাদের জন্য প্রশ্ন থাকবে, একটি মাত্র প্রশ্ন। তোমরা সবাই প্রস্তুত থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 নম্বর, আর ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। যে আগে বেল বাজাবে তাকেই আমরা সুযোগ দেব প্রশ্নের জন্য। সোমেশ্বরী নদীর তীরে কোন আদিবাসী জনগোষ্ঠী বাস করে? আমার মনে হয় সামিহা আগে বাজিয়েছে, তাকে সুযোগ দিচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সোমেশ্বরী নদীর ধারে গারো নৃগোষ্ঠীরা। তোমার উত্তর সঠিক হয়েছে। সোমেশ্বরী নদীর তীরে গারো আদিবাসীরা বাস করে। সামিহা উত্তর দিয়েছে। আমাদের পরের পর্ব ভাষা থেকে রাষ্ট্র, এই পর্বে যাব। প্রথমে নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। ভাষা থেকে রাষ্ট্র এই পর্বে প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের জন্য 5 নম্বর। আমি শুরু করছি। ভাষা আন্দোলনে একজন শহীদ হয়েছিলেন, সেই শহীদ কিশোরের নাম কি? আমি জানতে চাচ্ছি এই প্রশ্নটি প্রথমেই নাভিদের কাছে। ওহিউল্লাহ। হ্যাঁ, নাভিদের উত্তর সঠিক হয়েছে। ওহিউল্লাহ ছিল ভাষা আন্দোলনের সবচেয়ে কনিষ্ঠ কিশোর। সে খুবই অল্প বয়সে শহীদ হয়েছিল,
এবং তাকে আমরা স্মরণ করি আমাদের ভাষা সৈনিক হিসেবে, ভাষার ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে আমরা মনে করি। মুনেম শাহরিয়ারের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, ভাষা আন্দোলনের জাদুঘর কোথায় অবস্থিত? দেখো চিন্তা করে, ভাষা আন্দোলনের জাদুঘর কোথায় অবস্থিত? বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি। না, তোমার উত্তর সঠিক হয়নি। ভাষা আন্দোলনের জাদুঘর বাংলা একাডেমিতে অবস্থিত। আমরা পরের প্রতিযোগীর কাছে চলে যাব, সামিয়া মেহনাজের কাছে। আমাদের প্রশ্ন হচ্ছে, কত সালে 21শে ফেব্রুয়ারিকে ছুটি হিসাবে ঘোষণা করা হয়, সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয়? তুমি চিন্তা করে দেখো সামিহা। 1954। না, খুব কাছাকাছি ছিল কিন্তু হয়নি, 1956 সালে। তা আমরা তোমাকে নম্বর দিতে পারছি না। আমরা পরের প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। আমাদের পরের প্রতিযোগী রন্টু মণ্ডল, তার কাছে আমাদের প্রশ্ন, 1947 সালে তমুদ্দিন মজলিসের সাধারণ সম্পাদক কে ছিলেন? চিন্তা করে দেখো, আমাদের ভাষা আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। রন্টু সম্ভবত পারছে না, আমরা এই প্রশ্নের উত্তর জানিয়ে দিচ্ছি, অধ্যাপক আবুল কাশেম। আমরা আমাদের এই পর্বে কে কত নম্বর পেয়েছে জেনে নেই। রন্টু পেয়েছে 0, সামিয়া মেহনাজ 0, মুনেম শাহরিয়ার 0 এবং নাইমুদ্দিন নাভিদ 5 নম্বর। বন্ধুরা, এবার ব্যাকরণ নিয়ে মুক্ত প্রশ্ন সবার জন্য মুক্ত থাকবে। তোমরা প্রস্তুত থাকবে। আমি প্রশ্ন করার পর বেল বাজাবে, সঠিক উত্তরের জন্য নাম্বার পাবে 5 নম্বর, আর ভুল হলে কাটা যাবে। ব্যাকরণ থেকে আমাদের প্রথম প্রশ্ন, ঘটি ডোবে না নামে তালপুকুর। দেখো তোমরা কে উত্তর দিতে আগ্রহী প্রশ্নের। তোমরা মনে হয় কেউ উত্তর দিতে পারছো না এই প্রশ্নের। আমি উত্তরটি বলে দিচ্ছি। আসলে ক্ষুদ্র ব্যক্তির বড় নাম গ্রহণ। তোমরা দেখো আমাদের এই ইসের মধ্যে কিভাবে বলা আছে, ঘটি ডোবে না। ঘটি হচ্ছে একটা ছোট্ট বস্তু যা দিয়ে পানি তোলা হয় বা পানি ব্যবহার করা হয়, আর তালপুকুর হচ্ছে অনেক বড় পুকুর। তার মানে ঘটি যাচ্ছে না কিন্তু পুকুরটা অনেক বড়, অর্থাৎ ক্ষুদ্র ব্যক্তির বড় নাম গ্রহণের ক্ষেত্রে এটা বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তো আমরা যাচ্ছি পরের প্রশ্নে, তোমরা প্রস্তুত হও। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় একটি শব্দ আছে, তোমাদেরকে এই শব্দের অর্থ বলতে হবে। শব্দটি হচ্ছে নক্র। ভেবে দেখো, নক্র। তোমরা বোধহয় এই প্রশ্নের উত্তরও দিতে পারছো না। আসলে নক্র শব্দের অর্থ হচ্ছিল কুমির। মধ্যযুগের যে কাব্য বাংলা ভাষার, সেখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। আমরা এবার পরের প্রশ্নের জন্য যাচ্ছি, তোমরা প্রস্তুত হও। প্রশ্ন হচ্ছে, বাগধারা অপদার্থ এইটি কোন অর্থে ব্যবহৃত হয়? দেখো তোমরা, আউলিয়া চাঁদ। না, উত্তরটি আমরা সঠিকভাবে নিতে পারছি না। এটা হচ্ছে আসলে গুণে ঘাট নাই। আমাদের শেষ প্রশ্ন এই পর্বের, এক কথায় প্রকাশ বলবো। এটাকে তোমাকে একটি শব্দে বলতে হবে, অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা। এটা কি? স্রষ্টা। না, সঠিক হয়নি। প্রতিভা। যার মধ্যে প্রতিভা থাকে সেই অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা প্রকাশ ঘটাতে পারে। তো আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। নাইমুদ্দিন নাভিদ পেয়েছে 15 নম্বর, মুনেম শাহরিয়ার -15, সামিয়া মেহনাজ পেয়েছে 30 নম্বর। সবশেষে রন্টু মণ্ডল পেয়েছে 20 নম্বর। আমাদের এই পর্বের প্রতিযোগীদের মধ্যে মুনেম শাহরিয়ার পরবর্তী পর্বে যেতে পারছে না, তার জন্য রইল আমাদের অভিনন্দন এবং আশীর্বাদ। সে আমাদের অতিথির কাছ থেকে ঋণের সৌজন্যে পাচ্ছে একগুচ্ছ বই এবং এনটিভির সৌজন্যে একটি সনদপত্র। আমি মুনেম শাহরিয়ারকে অনুরোধ করছি আমাদের অতিথিদের কাছ থেকে তার পুরস্কার এবং সনদপত্র গ্রহণ করতে। মুনেম শাহরিয়ার। আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঋণ পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে আবারও দেখা হচ্ছে আগামী দিন এই সময়ে এনটিভিতে।